এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট গ্রহণ চলছে। করোনার টিকা নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম থেকে ভাসানচর গেল আরও প্রায় ১,৫০০ রোহিঙ্গা এবং ৬০০ অনাথ শিশু কিশোরের সমুদ্র দর্শন। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। একটু অস্বাভাবিক হলেও পরিস্থিতির কারণে এবার এটাই বাস্তবতা। ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাশ করেছে। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ১.৫ লাখের বেশি। করোনার কারণে ২০২০ সালের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। আরিফ জামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। পরীক্ষা ছাড়াই পাশ এমনটা হয়নি কখনো। করোনা পরিস্থিতিতে অন্যরকম এই মূল্যায়ন পদ্ধতির জন্য আইনও পরিবর্তন করতে হয়েছে। এইচএসসি ও সমমানের বাতিল হয়ে যাওয়া ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয় শনিবার। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে রেজাল্টে পাশ শতভাগ, যদিও ২০১৯ সালে পাশের হার ছিল ৭৩.৯৩ আগের বছরের চেয়ে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি ছিল ২০২০ সালে। জিপিএ ৫ পেয়েছে ১,৬১,৮০৭ জন, যা আগের বছর ছিল ৬৭,২৮৬। আলাদাভাবে ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১১,৪৫,২২৯। জিপিএ ৫ পেয়েছে ১,৫৩,৬১৪ জন। সবচেয়ে বেশি জিপিএ ৫ ঢাকা বোর্ডে ৫৭,৯২৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮,৩০২। জিপিএ ৫ পেয়েছে ৪,০৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৩,৭৪৬। জিপিএ ৫ পেয়েছে ৪,১৪৫ জন। তাহলে আপনাদের কাছে এটা হয়তো পরিষ্কার হবে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, ৮ সদস্যের পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে আগের দুটি বোর্ড পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এই রেজাল্ট। সে কারণে জেএসসি বা সমমান পরীক্ষার নম্বর থেকে আমরা শতকরা ২৫% নিয়েছি, আর এসএসসি বা সমমান পরীক্ষার শতকরা ৭৫% নিয়ে এই ফলাফল তৈরি করা হয়েছে। জিপিএ ৫-এর সংখ্যা সাধারণত এইচএসসিতে গিয়ে অনেক কম হয়, কিন্তু যেহেতু এসএসসি এবং জেএসসির নম্বর দিয়ে এবার হয়েছে, সে কারণেই জিপিএর সংখ্যাও অনেক এবার বেশি। বিষয়ভিত্তিক ম্যাপিংয়ের কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলেও ২০২০ সালে এইচএসসিতে ৩৯৬ জন জিপিএ ৫ পায়নি। শিক্ষামন্ত্রী জানান, অন্য বছরগুলোতে এই সংখ্যা আরও অনেক বেশি হয়। যেমন ২০১৯ সালে প্রায় ৪৬,০০০ শিক্ষার্থীর জিপিএ ৫ ছুটে গিয়েছিল এইচএসসিতে। জেএসসির কোন বিষয়ের সঙ্গে এসএসসির কোন বিষয়কে একত্রিত করে এইচএসসির কোন বিষয়ের জন্য নম্বরটা নেওয়া হবে, এই সাবজেক্ট ম্যাপিংটি পরামর্শক কমিটি আমাদের যে সুপারিশ দিয়েছিলেন তার ভিত্তিতে করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, সব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ না হলেও কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ আছে। এই পর্যায়ে তাদের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা নানানভাবে হবে, সেই ভর্তি পরীক্ষাগুলো দিয়েই কিন্তু ভর্তি হবেন। কাজে সেখানে তাদেরকে তাদের মেধার পরিচয় দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে তারা ভর্তি হবার সুযোগ পাবেন। পরিশেষে শিক্ষার্থীদের অসুস্থ প্রতিযোগিতায় ঠেলে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তারা স্বার্থপর হয়ে গড়ে উঠুক, এটি নিশ্চয়ই আপনি আমি আমরা কেউ চাই না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। করোনার কারণে শিক্ষার্থীদের যেন একটি বছর নষ্ট না হয়, সেজন্য মূল্যায়নের ভিত্তিতে ফলাফল। তাই এ নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি মার্চ করোনা পরিস্থিতি দেখে
স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা মহামারীর কারণে এবার পরীক্ষায় বসতে পারেনি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। তবে তাদের শিক্ষা জীবন যেন নষ্ট না হয় সেজন্য জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল নির্ধারণ করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি সবাইকে যে অবশেষে আমরা অন্তত পক্ষে পরীক্ষার ফলাফলটা ঘোষণা করতে পারলাম। অটো পাসের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সরকারের সমালোচনা করছে বিভিন্ন মহল। সেই সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের আরো অনেক দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবে না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। এটা নিয়ে বেশি তিক্ততা সৃষ্টি করা উচিত না, কারণ তারা যেন কোনো মতে এই হতাশাগ্রস্ত না হয়ে পড়ে। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধা সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। গত বছরের মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পাল্টেছে সরকার। তাই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে সে ব্যবস্থাটা আমরা নেব। দেশে করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে, শিগগিরই আরও টিকা আসবে। তাই ক্লাস পরীক্ষা চালুর আগে শিক্ষা সংশ্লিষ্টরা যেন তা দ্রুত পায় সেই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যারা শিক্ষক বা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা কর্মরত তাদেরও এই ভ্যাকসিনটা যেন দ্রুত দেওয়া হয়। আর তাছাড়া করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণ রাখছি, আমরা যদি সবাই আরেকটু মেনে চলেন, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারবো। করোনা টিকা দেয়া শুরু হলেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে সাথে ভ্যাকসিন তো সবাই পেয়ে যাবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এবারে পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় ভোট গ্রহণ প্রায় শেষের পথে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে অনিয়মের অভিযোগে কয়েকটি আসনে ভোট বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার খবরও পাওয়া গেছে। আহত হয়েছেন ২ কাউন্সিলর প্রার্থী সহ বেশ কয়েকজন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েক দফার সংঘর্ষে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলি ছোড়ে পুলিশ এবং তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সহ আহত হন ৩০ জন। ফেনীর মধুপুর কেন্দ্রেও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণও ঘটে। এ সময় আহত হন বিএনপির কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মান্দারতলা জোড়াপুকুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২টি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। ভোটে অনিয়মের অভিযোগ তুলে কিশোরগঞ্জের কটিয়াদিতে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ, চুয়াডাঙ্গার দর্শনায় হাবিবুর রহমান, বগুড়ার শিবগঞ্জে মতিউর রহমান মতিন, নাটোরের সিংড়ায় তাইজুল ইসলাম, ঝালকাঠির নলছিটিতে মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ভোট বর্জন করেন। পাবনার বালিয়াহালুট আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন এক তরুণ। কুমিল্লার বরুড়ার লতিফপুর কেন্দ্রে জাল ভোটের ছবি নেওয়ার সময় সাংবাদিককে লাঞ্ছিত ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। বগুড়ার ধুনটে ভোট দেওয়ার সময় এজেন্টকে মারধরের অভিযোগে ২ শ্রমিক লীগ কর্মীকে ৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হন। বেশিরভাগ এলাকাতে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।
দর্শক, যেমনটি বলছিলাম ৬২টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। আমরা একটু ফেনীর খবরাখবর আপনাদেরকে জানাবো। ফেনীর সরকারি পাইলট হাই স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, আপনি সকাল থেকে ভোট পর্যবেক্ষণ করছেন, সারাদিন ভোট কেমন দেখলেন? সিয়াম, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা সকালে যখন কেন্দ্রগুলোতে ভিজিট করা শুরু করেছিলাম সংবাদ সংগ্রহের জন্য, তখন কিন্তু আমরা দেখেছি সবগুলো কেন্দ্রই কিন্তু ভোটারে পরিপূর্ণ ছিল। আসলে বেলা বাড়ার সাথে সাথে দুই একটি কেন্দ্রে একটু বিশৃঙ্খলতা দেখা দেয় এবং এর পাশাপাশি আস্তে আস্তে কিন্তু ভোটার কমতে শুরু করে। এবং আপনারা জানেন ফেনীর 18টি ওয়ার্ডে 15টি ওয়ার্ডে অলরেডি কাউন্সিলররা নির্বাচিত হয়ে গিয়েছেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা, এবং 9টি ওয়ার্ডে এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে কাউন্সিলরদের। এর ভিতরে আমরা যদি একটু উল্লেখ করতে চাই, 14 নম্বর ওয়ার্ডটি, যেটি আপনার মেহেদি সাইদি যে কেন্দ্র, এই কেন্দ্রটিতে একটি হামলার ঘটনা ঘটে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী পাশাপাশি সরকার দলীয় যে প্রার্থী রয়েছেন সেখানে হামলার ঘটনা রয়েছে। আসলে বিশেষ করে এটি ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়াকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই হামলার ঘটনা ঘটে। এই হামলায় বিএনপির প্রার্থী, সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র যে প্রার্থী ছিল তারা দুজন আহত হয়েছেন। আরও একটি বিষয় যোগ করে রাখি, আসলে সেটি কেন্দ্রের ভিতরে কিন্তু কোনো হামলা হয়নি, যেটি কেন্দ্রের বাইরে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকবার আমরা বেশ কিছু ককটেলেরও আওয়াজ শুনেছি এবং সেখানে ফাঁকা ফায়ার হয়েছে। এবং পাশাপাশি কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু এই হামলা চলে। পরবর্তীতে পুলিশ এসে কিন্তু এটি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে আমরা দেখেছি যেটি আসলে ভোটার শূন্য একটি কেন্দ্র হিসেবে ছিল। বিশেষ করে আসলে আমরা একটু উল্লেখ করতে চাই, যেসব ওয়ার্ডগুলোতে কাউন্সিলর নির্বাচন হচ্ছে, কাউন্সিলরের প্রার্থীরা রয়েছেন, আসলে সেই সব কেন্দ্রগুলোতেই কিন্তু আমরা বিশৃঙ্খলতার খবর পেয়েছি। পাশাপাশি যদি একটু উল্লেখ করতে চাই, আমরা বিএনপির যে প্রার্থী, মেয়র প্রার্থী রয়েছেন আলাল, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আসলে তারা গতকাল থেকেই বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন এবং তারা আজকেও তাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে আমরা এমনটি শুনতে পেয়েছি। তবে আমরা এখানকার যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তারা এমন ধরনের কোনো তাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার কথা তারা স্বীকার করেননি। এই ছিল ফেনী থেকে। দিদারুল, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। আপনি বিভিন্ন কেন্দ্রের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন, সার্বিকভাবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সার্বিকভাবে তাহলে ভোটের পরিস্থিতি কেমন, আপনি কি বলবেন? আপনার পর্যবেক্ষণ। আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা কিন্তু সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার দেখতে পেয়েছি, কিন্তু যখন বেলা বাড়তে শুরু করেছে তখন কিন্তু আমরা আসলে আস্তে আস্তে ভোটার শূন্য হতে দেখেছি আর কি। তো সবকিছু যদি মিলে আমরা বলি, সেক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচনও, আবার নির্বাচনের মাঝে একটু বিশৃঙ্খলা। সেক্ষেত্রে আপনি প্রার্থীদের বক্তব্য নিশ্চয় পেয়েছেন। জি, আমরা বিএনপি প্রার্থীর সাথে কথা বলছি। বিএনপির নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়েছিল, তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু বিএনপি বারবার অভিযোগ করছে প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে না, পাশাপাশি তারা যে নির্বাচনে অংশ নিচ্ছে সেখানেও তাদেরকে বিভিন্ন রকমের হামলা শিকার হচ্ছে। তাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা একটু পাবনায় যাব দর্শক। আমাদের পাবনা প্রতিনিধি রিজভি জয় আমাদের সাথে যুক্ত হবেন, জেনে নিব সেখানকার নির্বাচনের খবর। রিজভি জয়, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। সকালে আপনার মাধ্যমে আমরা উৎসবমুখর পরিবেশে ভোটের খবর পেয়েছি। এই মুহূর্তে কি অবস্থা আপনি আমাদের জানাবেন? দর্শক, সহকর্মী রিজভি জয় আমাদের সাথে আছেন। কোনো প্রশ্ন করেননি এবং তারা সবাই বলছেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। এছাড়া যারা ভোটার রয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, তারা সবাই বলেছেন আসলে কাউকে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি এবং কোথাও যদি সামান্যতম গোলযোগের খবর পাওয়া যায় সেখানে কিন্তু তড়িৎ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম পাবনার জুবলি ট্যাঙ্ক এলাকায় সেখানে নৌকা সমর্থকদের সঙ্গে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় র্যাব এবং পুলিশের বিশেষ টিমের। তো সেখানেও কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সব মিলে ভোটের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা এখন নেই। এখন শেষ সময়, এখন কিন্তু একজন দুজন করে অল্প অল্প করে ভোটার আসছেন। আমি এই জিসিআই স্কুল যে কেন্দ্র রয়েছে সেখানে দেখছি। আমি একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, দিনভর কেমন ভোট আপনারা দেখলেন? যে উৎকণ্ঠা ছিল মানুষের, তো কেমন অবস্থা, আসলে কেমন ভোট দেখলেন? আমার কেন্দ্রে সাধারণত এটা মহিলা কেন্দ্র, মহিলাদের মধ্যে আমি তেমন উৎকণ্ঠা দেখিনি, তবে তাদের মধ্যে সকাল থেকেই একটা ভোট উৎসবের একটা আমেজ ছিল এবং এই কেন্দ্রে যে ভোটাররা ভোট দিয়েছে
সকাল থেকে মোটামুটি দুপুর 12টা-1টা পর্যন্ত প্রচন্ড চাপ ছিল। এখন ওটা কমে গেছে। সে কারণে আমার এই কেন্দ্রে প্রায় এ পর্যন্ত 60% প্রায় ভোট কাজ হয়েছে। তো ভালো, পরিবেশ ভালো এবং সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম সিয়াম যে আসলে ভোট উৎসব কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভাবে হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে, এরপর শুরু হবে গণনা। আমরা পরবর্তী সময়ে ফলাফল এবং গণনার বিষয়ে জানানোর চেষ্টা করব। সিয়াম, এই ছিল নিশ্চয়ই আমার কাছে রিজভী সর্বোচ্চ। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক পাবনা থেকে নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রিজভী জয়। আপনারা জানেন 62 পৌরসভায় ভোট গ্রহণ চলছে, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, এরপরে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। আমরা ভোটের সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা একটু করোনা প্রসঙ্গে যেতে চাই। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনার টিকা নিয়েছেন 2 চিকিৎসক দম্পতি। টিকা নেওয়ার পর কেমন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই 4 চিকিৎসক? কেনই বা টিকা নিতে আগ্রহী হলেন তারা? জানবো সাদিয়া আফরোজের রিপোর্টে। করোনার প্রকোপ শুরুর পর যখন জনমানব শূন্য হয়েছিল গোটা পৃথিবীর রাজপথ অলিগলি, তখনও দায়িত্ব থেকে সরে যাননি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাই বৃহস্পতিবার প্রাথমিকভাবে 5 হাসপাতালের 5 শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীকে টিকা দেয়া হয়। তাদেরই দুজন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তফা জামান ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কানিজ ফাতেমা দম্পতি। করোনার সময়টাতেও নিরলসভাবে সেবা দিয়ে যাওয়া এই 2 সম্মুখ যোদ্ধা জানালেন টিকা নিয়ে তারা ভালো আছেন। প্রশ্ন ছিল, মানুষের মুখে মুখে যখন নানা শঙ্কা, তখন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় না রেখে একই পরিবারের দুজন কেন টিকা নেয়ার সাহস করলেন? আমরা যেহেতু দুজনে বিশেষজ্ঞ ডাক্তার হয়ে যদি সাহসিকতাটার মধ্যে না আসি, তাহলে আমার মনে হচ্ছিল যে আমরা হয়তো কিছু করছি না। আমাদের মেন্টালিটি কিন্তু খুবই পজিটিভ। আমরা প্রথম থেকেই চিন্তা করছিলাম যে ভ্যাকসিনেশন যদি আসে, সবাইকে, বিশেষ করে যখন নানা রকমের প্রচারণা চলছে, সবাইকে উৎসাহ দেওয়ার জন্য একসাথেই নিব। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যাবতীয় বৈজ্ঞানিক তথ্য পর্যবেক্ষণের পর নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েই টিকা নিয়েছেন অধ্যাপক মোস্তফা জামান। আমরা নিজের সাথে কোনো রকম এমন আচরণ করি না যেটা মুখে বিশ্বাস করি, মনে বিশ্বাস করি, মুখে বলবো আলাদা, সেটি আমরা কখনোই করি না। এবং আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেছি এই ভ্যাকসিন সবার নেওয়া উচিত এবং বিজ্ঞান ভিত্তিকভাবে এই ভ্যাকসিন ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। একই হাসপাতালের চিকিৎসক দম্পতি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক মামুন আল মাহতাব ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক নুসহাত চৌধুরী। টিকা নেয়ার জন্য ভারত থেকে দ্রুত দেশে ফেরেন তারা। টিকা নেয়ার পর কোনো শারীরিক প্রতিক্রিয়া পাননি তারাও। আমাদের না নেয়ার বিষয়টা মাথায় আসে নাই, কেন নিব না? এখন তো সারা বিশ্বের এই 7 বিলিয়ন পিপলই তো নিতে চাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ এত আগে পেয়েছে এবং নেওয়া শুরু করেছে, বিশেষ করে ডাক্তারদেরকে দেয়া হচ্ছে বলে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি। গুজবকে পাত্তা না দিয়ে সবাইকে টিকার সুযোগ নিতে উৎসাহিত করলেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব। আমাকে যদি সুযোগ দেওয়া হতো যে তুমি অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নেবে না সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড নেবে, আমি কিন্তু সেরামেরটাই নিতাম। কারণ সেরাম ইনস্টিটিউটের যে বিরাট অভিজ্ঞতা, সেই কারণে এটি আমাদের একটি বিরল সুযোগ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এটি যেন আমরা হারাই। এখন পর্যন্ত কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। কারোর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আমরা পাইনি। সবাই ভালো আছে, সুস্থ আছে। টেলিফোনের মাধ্যমে সবার কন্টাক্ট অ্যাড্রেসেই ফোন করে খবর নেওয়া হয়েছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আপনাদেরকে আরও একবার পৌরসভার নির্বাচনের খবরাখবর আমরা দিতে চাই। কুমিল্লায় ভোটের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ খবর আমরা পেয়েছি। আমরা কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকনের সাথে যোগাযোগ করব। খোকন, আমরা যে অভিযোগটি পেয়েছি সাংবাদিকদের পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা, এ বিষয়ে আপনি নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, বরুড়া পৌরসভার নির্বাচনে কিন্তু সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু 10টার পর থেকে কিন্তু চিত্র ভিন্ন হতে থাকে। কারণ ভোটার যে ভোট কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু একটি ভোট কেন্দ্র ব্যতীত বাকি যে 17টি ভোট কেন্দ্রের মধ্যে 16টি ভোট কেন্দ্রের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন সবভাবে ককটেল বিস্ফোরণের মাধ্যমে একটি আতঙ্ক ছড়িয়ে ফেলা হয়। ফলে কিন্তু ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে। এর মধ্যে আমরা খবর পেয়েছি কয়েকটি কেন্দ্রে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া একটি কেন্দ্রে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, লতিফপুর শিলমুড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট কেন্দ্রে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক
অ্যান্ড্রয়েড মোবাইলে জাল ভোটের ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইলটি কিন্তু ভেঙে ফেলা হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তার যে পরিচয়পত্র ছিল তাও ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া অন্য আরও একটি কেন্দ্র স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আমরা এ পর্যন্ত খবর পেয়েছি। তবে বড় ধরনের কোনো সহিংসতা না হলেও যে ভোটারকে বিশেষ করে বিএনপির যে প্রার্থী ধানের শীষের তার যে অভিযোগ, তাদের কিন্তু কোথাও কোনো ভোট কেন্দ্রে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন যে বিএনপির প্রার্থী আমাদের কাছে। এছাড়া আমরা কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি, ওখানে কিন্তু আসলে আমরা বিএনপির কোনো এজেন্ট দেখতে পাইনি ভোট কেন্দ্রে। তো সব মিলিয়ে বলা চলে বড় ধরনের সহিংসতা না ঘটলেও কুমিল্লার 2টি পৌরসভার নির্বাচনেই ছিল একটি প্রথম দিকে উৎসবমুখর পরিবেশ, পরে কিন্তু ধীরে ধীরে আসলে বিভিন্ন কারণে পরিবেশ কিছুটা বিলীন হয়ে যায়। তো সিয়াম, আমার কাছে কুমিল্লা থেকে নির্বাচনী খবর নিয়ে এই ছিল সর্বশেষ। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার 17টি নির্বাচন কেন্দ্রের ভোট গ্রহণের খবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী। খোকন, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম 62 পৌরসভায় ভোট গ্রহণ চলছে। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন পৌরসভার নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছেন। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই রোহিঙ্গা প্রসঙ্গে। তৃতীয় ধাপে রোহিঙ্গা স্থানান্তর শুরু হয়েছে শুক্রবার থেকে। প্রথম দিনে ভাসানচরে গেছেন 1780 জন রোহিঙ্গা। শনিবার দুপুরে গেলেন আরও 1463 জন রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের নেওয়া হয় ভাসানচর। দুদিনে ভাসানচরে গেল 3000-এর বেশি রোহিঙ্গা। এর আগে 2 ধাপে নেওয়া হয় 4000-এর বেশি রোহিঙ্গাকে। ভাসানচরে নৌবাহিনী ও প্রশাসনের তত্ত্বাবধানে মোট 1 লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি রোহিঙ্গাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। এবার একটু অন্যরকম খবর। স্বপ্ন ছিল সমুদ্র দর্শনের, তবে সামর্থ্যে হয়ে ওঠেনি। এমন অনাথ প্রায় 600 শিশু কিশোরে সাগর দেখার স্বপ্ন পূরণে সারথি হয়েছে বিদ্যানন্দ। স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি তার 6টি এতিমখানার শিশুদের ইচ্ছা পূরণে নিয়ে গেছে সমুদ্রকূলে কক্সবাজারে। এই আয়োজনের সঙ্গে আছে এটিএন নিউজও। আমাদের তিনখানা বাচ্চা, সেটা হচ্ছে আমার 6টি তিনখানা আছে, সেখানে প্রায় 500 কাছাকাছি বাচ্চা আছে। এই বাচ্চাদের না আছে মামার বাড়ি, কেউ আসে না তাদেরকে কোনো অ্যামিউজমেন্ট পার্কে নিতে। ওরা আমাদের আপনার করছিল যাতে পরীক্ষার পরে একদিনের জন্য হইলেও তাদেরকে কিনা হয়, সমুদ্র দর্শনে করা হয়। এদের অনেকেরই মা বাবা মারা গেছে এই সমুদ্রে। কেউ জেলে পরিবার সন্তান, আবার কারো মা আবার মারা গেছে জঙ্গলে গাছ কাটতে গিয়ে কিংবা চাষ করতে গিয়ে। সেই বাচ্চা যখন আপনার করে আমরা আসলে ফেলতে পারি না। নিউজ এট 3 দেখছেন। সময় হলো বাইজিত স্টিল বিরতি নেবার। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। ছিনতাই চক্রের গডফাদারদের তথ্য গোয়েন্দাদের হাতে। বিরতির পর আমন্ত্রণ 3টা নিউজ আওয়ারে। ছিনতাইয়ে অংশ না নিয়েও পান ছিনতাইয়ের ভাগ। এলাকা ভিত্তিক ছিনতাই চক্রের গডফাদার তারা। শুধু রমনা এলাকাতেই এমন অন্তত 10 গডফাদারের তথ্য পেয়েছে গোয়েন্দারা। অনেকে ধরা পড়েছেন, অনেকে আবার দিয়েছেন গা ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। 17 জন পোলাওয়াইন পালে স্যার, সব ছোট ছোট পোলাওয়াইন নগদ দিয়ে থাপা দেওয়া হয় স্যার। কেউ ব্যাগ খোলে, লেডিস ব্যাগ খুললে ব্যাগের থেকে মহিলা করতে নেয়, থাপা দেওয়া, কানে দুল লিয়ে জায়গা, সেট লিয়ে জায়গা, পকেট মারে, মানে একদম এভারিস। এলা রাত্রেও চুরি হয়, মুরগি চুরি করায়, সব দিনটা 24 ঘন্টা। ফ্ল্যাটেও চুরি করায়। বড় ভাই হেরা ধরলেই মারধর করে, না কাজ করলে পোলাওয়াইনে মারধর করে কাজ করায়। যে কোনো সময় একটা ক্ষতি করে দিতে পারে স্যার। এই ভয়ে মনে করেন যে ওর ফোনটা রিসিভ করতে হইতো বা একটা কাজ করলে করে দিতে হইতো, আর নয়তো ওই এলাকা ছেড়ে দিতে হইব। এমন কোনো সপ্তাহ নেই যখন রাজধানীর কোনো না কোনো এলাকায় ছিনতাই হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কখনো কখনো ছিনতাইকারীরা গ্রেপ্তার হলেও এদের পৃষ্ঠপোষক গডফাদাররা বেশিরভাগ সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। তাই বন্ধ হয় না ছিনতাই, বিভিন্ন সময় ঘটে প্রাণহানি। রিক্সা গেলে রিক্সা থামাই দিতাম, গিয়ার বাইর করে দিতাম, দরে সব দিয়ে দিত।
চেন মুন থাবা দিতাম। এখন মাদক বেশি গোবরে দিতাম, ওরা বিক্রি করতো, ওরা জামিন জুমিন করতো, এখন দেয় না, এখন আর জামিনও করে না। তো ওরা আমার এলাকায় গিয়ে মাদক খায়, ওই ক্ষেত্রে মনে হয় যে আমার এই যে টাকা ঢুকাতে যা এটা লয়ে গা নতুন মনে হয় যে আতঙ্ক বাস যে কোনো সময় একটা ক্ষতি করে দিতে পারছে। মোবাইল চুরি করতাম, ওই যে মহিলা সাইড ব্যাগ খুললাম। 24 জানুয়ারি রাজধানীর শাহবাগে ডিশ ব্যবসায়ী হামিদুল ইসলাম ছিনতাইয়ের সময় খুন হন। এ ঘটনায় গ্রেপ্তার হয় সোহেল ওরফে আরাবিয়ান সোহেল, জাহিদ হোসেন, শুক্কুর আলী, সোহেল মিয়া, রিকশা চালক হাতকাটা শাকিল ওরফে ডুম্বাস। খুনের পর আরাবিয়ান সোহেলরা মালা এবং ইয়াসিন দম্পতির বাসায় আশ্রয় নেয়, আমোদ ফুর্তিও করে। মাঝখান দিয়ে কিছুদিন আগে এই সুহেলের জেলখানা থেকে বাই করছে, পরে ওই মাইয়ারে নিয়ে আইয়া 10-12 দিন থেকে মাইয়ারে নিয়ে 3 দিন ছিল ঘরে থাকার পর আর আলাদা রুম নিয়ে গেছে গা। মাঝে মাঝে 1-2 দিন পরে পরে আমার জামাই ফোন দিলে বাসায় আইতো, আইয়া সবটি একলগে বইয়া নিশা টিশা খাইতো। গোয়েন্দারা বলছেন প্রায় প্রতিটি এলাকায় মালা, ইয়াসিন দম্পতির মতো কিছু গডফাদার বা আশ্রয়দাতা রয়েছে। এরা মাদকাসক্ত বা ভাসমান কিশোরদের দিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা ধরনের অপরাধ করায়। এভাবে অর্জিত অর্থ বা মালামালের ভাগ পায় এই গডফাদাররা। বিনিময়ে ছিনতাইকারীরা পায় আশ্রয় প্রশ্রয় সহ নানা সুযোগ সুবিধা। অপরাধ প্রক্রিয়ার সাথে তারা টিকে থাকে তখনই যখন তাদেরকে কেউ পিছন থেকে প্যাট্রোনাইজ করে, তাদেরকে খাবার দিয়ে, তাদেরকে শেল্টার দিয়ে, তাদেরকে মামলা থেকে জামিনের ব্যবস্থা করে। এই শেল্টারিং যখন তাদের বন্ধ হয়ে যাবে তখন এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমি আশা করি। সরাসরি জড়িত না থেকে এই ধরনের অপরাধ তৈরিতে যারা সহায়তা করে এবং যারা মাঠটা প্রস্তুত করে দেয়, এই ধরনের লোকজনকে আমরা ঠিকানা পেয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি সবাইকে আমরা নির্মূল করে ফেলতে পারবো। রাজধানীতে এসব গডফাদারদের সন্ধানে সক্রিয় হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, এটিআর নিউজ, ঢাকা। মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মুফতি মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি গঠিত হয়েছে। সকালে রাজধানীর খিলগাঁওয়ে হেফাজতে ইসলামের এক সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। কমিটিতে 133 জনের নাম ঘোষণা করা হয়, এর মধ্যে রয়েছে 22 সদস্যের উপদেষ্টা পরিষদ। কমিটি ঘোষণা শেষে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি বলেন, ইসলামের সাথে সাংঘর্ষিক যে কোনো বিষয় নিয়ে হেফাজতে ইসলামের অবস্থান আগের মতোই আছে, ভবিষ্যতেও থাকবে। নিখোঁজের 1 মাস পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাতীয় যুব সংহতির সহ সভাপতি আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে লোহাগাড়ার দরবেশহাট এলাকার একটি খামারের পাশ থেকে আনোয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়। গত 29 ডিসেম্বর উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে 31 ডিসেম্বর আনোয়ার হোসেনের পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। 22 জানুয়ারি একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি পুলিশকে জানায় আনোয়ারের পরিবার। তারই সূত্র ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে 2 জনকে আটক করে পুলিশ। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যবস্থা এখন আর থাকবে না, সব লেনদেনই কার্ড এবং অনলাইন নির্ভর হয়ে যাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে তিনি আরো বলেন, ব্যাংকে টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই। উন্নত দেশগুলোর মতো সব ব্যাংকিং লেনদেনই হবে কার্ড এবং মেশিনে। এছাড়া ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, খেলাপি ঋণের পরিমাণও কমিয়ে আনা হবে। বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যাংকিং সেবা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, উন্নত দেশে প্রায় নেই, সব চলে যাবে কার্ডে, মেশিনে এবং অন্যান্য সিস্টেমে। যে আগে গিয়ে চেক দিয়ে ব্যাংকে টেলারের সঙ্গে কথা বলে টাকা আসা নেওয়া, এগুলো কিছু থাকবে না, সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। আমরাও সেদিকে যাচ্ছি। খেলাপি ঋণ যেটা দিচ্ছে না ফেরত, এটার পরিমাণ কমেছে, এটা তো ভালো সংবাদ। এখন আমাদেরকে একটু ধৈর্যের সঙ্গে ওয়েট করতে হবে যাতে করে আরো কমে। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
চা বাগান এখন কেবল চা চাষেই সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি কৃষকরা চাষ করছেন অন্যান্য ফসলও। ঠাকুরগাঁওয়ে চা বাগানে সাথী ফসল করে লাভবান হয়েছেন কৃষক মেহেদি আহসানুল্লাহ। সদর উপজেলার বড়দেশ্বরী গ্রামের 1.5 একর চা বাগানে সাথী ফসল হিসেবে মেহেদি চাষ করেছেন আলু, পেঁয়াজ, রসুন ও বাদাম। এ 4 ফসলে ভালো ফল হচ্ছে, তার ভালো লাভও হচ্ছে। কৃষিতে অবদান রাখায় বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত এই কৃষক জানান, চায়ের সাথে সাথী ফসল করতে তার খরচ হয়েছে মাত্র 1 লাখ টাকা। গত বছর এভাবে আবাদ করে তিনি লাভ করেছিলেন 1.5 লাখ টাকা। তাকে দেখে এলাকার অনেকে উদ্বুদ্ধ হয়ে ঝুঁকছেন সাথী ফসল চাষাবাদে। আরো একবার বাইজিত স্টিল বিরতি নেব, এরপর আরো থাকছে। মিয়ানমারের সরকার সেনাবাহিনী উত্তেজনা বাড়ছে, জাতিসংঘের উদ্বেগ। প্রথমবারের মতো বাতিল হলো রঞ্জি ট্রফি। বিরতির পর আরো একবার আমন্ত্রণ 3টার নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর। নভেম্বরের পার্লামেন্ট নির্বাচন ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ক্ষমতা দখল করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি সেনাবাহিনীর এক মুখপাত্র। এমন উত্তেজনার মধ্যে সোমবার যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন পার্লামেন্ট। উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। গত বছর 8 নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনে বড় জয় পায় অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে 322 আসনের জায়গায় সুচির দল পায় 346 আসন। 2011 সালে অর্ধ শতাব্দীর সেনা শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে ফেরা মিয়ানমারে এটি ছিল দ্বিতীয় জাতীয় নির্বাচন। নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে আবার নির্বাচনের দাবি জানায় তারা। দাবি আমলে না নিলে ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছে সেনাবাহিনী। ক্ষমতা দখল করে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি সেনাবাহিনীর এক মুখপাত্র। এমন উত্তেজনার মধ্যেই সোমবার থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটির নতুন পার্লামেন্ট। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলতে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উস্কানি দেয়া থেকে বিরত থাকা এবং সাধারণ নির্বাচনের ফলকে সম্মান দেখাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। একই আহ্বান জানিয়ে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও 12টি দেশ। মিয়ানমারের সোমবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন হওয়ার কথা। তার আগে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যে আলোচনাতেও উত্তেজনা কমেনি। দুটো নগরীতে জড়ো হতে শুরু করেছে সেনাবাহিনীর সমর্থক বিক্ষোভকারীরা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার জানাবো খেলার খবর। ভারতের ক্রিকেট ইতিহাসে এ প্রথম বাতিল হলো রঞ্জি ট্রফির 2020-21 মৌসুম। করোনা ভাইরাসের কারণে গত বছর যথাসময়ে খেলা অনুষ্ঠিত হয়নি। শুক্রবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। এদিকে নতুন মৌসুমের সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্টের 2020-21 আসরটি বাতিল করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় দলের টেস্ট ক্রিকেটার তৈরির অন্যতম মঞ্চ রঞ্জি ট্রফি। ঐতিহাসিক এই টুর্নামেন্ট খেলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হন খেলোয়াড়রা। 1934-35 মৌসুমে শুরুর পর 86 বছরে এবারই প্রথম বাতিল করা হলো রঞ্জি ট্রফির পুরো আসর। তবে পুরুষ, নারী এবং অনূর্ধ্ব 19 পর্যায়ে 50 ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে চলতি মৌসুমের সময়ের মধ্যেই।
এবারে গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ 1 উইকেটে 67 রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেন মৌসেলের উইকেট হারায় উইন্ডিজ। এর আগে বিনা উইকেটে 24 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বিসিবি একাদশ দিনের শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায়, তবে সে চাপ সামাল দেন মোহাম্মদ নাইম। যদিও অর্ধশত থেকে 5 রান দূরে থাকতেই বিদায় নেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সাদমান ও ইয়াসির আলীর উইকেটও হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত 160 রানে থামে বিসিবি একাদশের ইনিংস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 257 রানে অল আউট হয় উইন্ডিজরা। দর্শকেরই সাথে সাথে শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, বিরূপ মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর। তৃতীয় ধাপে 62 পৌরসভায় ভোট গ্রহণ চলছে। করোনার টিকা নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পায়নি স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম থেকে ভাসানচর গেল আরও প্রায় 1,500 রোহিঙ্গা। 600 অনাথ শিশু কিশোরের সমুদ্র দর্শন। ছিনতাই চক্রের গডফাদারদের তথ্য গোয়েন্দাদের হাতে। মিয়ানমারের সরকার সেনাবাহিনী উত্তেজনা বাড়ছে, জাতিসংঘের উদ্বেগ। এবং প্রথমবারের মতো বাতিল হলো রঞ্জি ট্রফি। নিউজ এট 3 অর্থাৎ 3টা নিউজ আওয়ার ছিল পর্যন্তই। সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটেন নিউজ। আর এটেন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বর।